আমার নাম হাসান এবং আমার বয়স ৩৫ বছর। ৬ বছর আগে আমার বড় বোন আমার বাবা মাকে বলেছিল যে আমি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছি। সে সম্পূর্ণ মিথ্যা বলেছিল এবং সেই একটা মাত্র নিখুঁত মিথ্যা আমার কাছ থেকে আমার পুরো পরিবারকে কেড়ে নিয়েছিল। তারা আমার সাথে সব ধরনের যোগাযোগ ছিন্ন করেছিল। তারা আমার নাম্বার ব্লক করে দিয়েছিল। আমার ডক্টরের গ্র্যাজুয়েশনে তারা আসেনি। আমার বিয়েতেও তারা উপস্থিত ছিল না। ৬ বছর ধরে আমি কারোরই ছেলে ছিলাম না। তারপর গত মাসে শহরের সবচেয়ে বড় বাণিজ্যিক ভবন ধসের ঘটনায় আমার বোনকে কংক্রিটের স্তূপের নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করা হয়। সেন্ট্রাল ডিজাস্টার রেসপন্স টিম চিফ ইঞ্জিনিয়ারকে জরুরি তলব করেছিল। রেস্কিউ টেন্টের ফ্ল্যাপ খুলে গেল এবং আমার মা যখন তার মেয়ের স্ট্রেচারের পাশে দাঁড়িয়ে থাকা কাদামাখা মানুষটির রিফ্লেকটিভ জ্যাকেটের ওপরের নামটি দেখল, সে তার বাবার হাত এত জোরে চেপে ধরল যে তার নখগুলো প্রায় চামড়া ভেদ করে গিয়েছিল। বিস্তারিত যাওয়ার আগে দয়া করে একটি সময় নিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করুন। তবে কেবল তখনই করবেন যদি এই গল্পটি সত্যিই আপনার জীবনের কোনো না বলা কথার প্রতিধ্বনি হয়। আর কমেন্টে আপনার শহরের নাম এবং স্থানীয় সময় লিখে জানান। আমি জানতে চাই এই মুহূর্তে পৃথিবীর ঠিক কোন প্রান্তে বসে আপনি আমার কথাগুলো শুনছেন। এখন আমি আপনাদের ২০১৮ সালের বর্ষণমুখর দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাই। ঢাকার ধানমন্ডির একটি অভিজাত ড্রয়িং রুম, যেখানে শেষবারের মতো আমার বাবা আমার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়েছিল। বড় হবার দিনগুলোতে রহমান পরিবারের দুটো সন্তান ছিল, কিন্তু কেবল একজনেরই অস্তিত্ব যেন দৃশ্যমান ছিল। আমার বোন জয়নব আমার চেয়ে ৪ বছরের বড়। সে জন্ম থেকেই যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে জানত। বিতার্কিক, কালচারাল সেক্রেটারি, এমন এক মেয়ে যে কোনো কর্পোরেট মিটিংয়ে বা পারিবারিক আড্ডায় সবাইকে নিজের কথায় মন্ত্রমুগ্ধ করে রাখতে পারত। আমার বাবা মা, তারেক এবং ফারহানা রহমান, সমাজের উচ্চবিত্ত মোহনে মেলামেশা করা মানুষ, এই গুণের জন্য তাকে অন্ধের মতো ভালোবাসত। বাবা একটা বড় রিয়েল এস্টেট কোম্পানির ডিরেক্টর ছিল। মা ছিল নামি দামি ক্লাবের কোর মেম্বার। তারা অন্য সবকিছুর চেয়ে দুটো জিনিসকে বেশি মূল্যায়ন করত: সামাজিক মর্যাদা এবং লোক দেখানো সাফল্য। জয়নব প্রতিদিন নিখুঁতভাবে এই দুটোই পূরণ করত। আমি ছিলাম অন্তর্মুখী স্বভাবের। ঈদের পারিবারিক জমায়েতেও যখন জয়নব ড্রয়িং রুম মাতিয়ে রাখত, তখন আমি আমার রুমের কোনায় বসে স্ট্রাকচারাল ডিজাইনের বই নিয়ে পড়ে থাকতাম। আমি অবাধ্য ছিলাম না, আমি কোনো সমস্যারও কারণ ছিলাম না। আমি স্রেফ তাদের দুনিয়ায় বেমানান ছিলাম। উপেক্ষিত হওয়া এবং প্রথম থেকেই কখনো নজরে না আসার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। এখানে একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। ১০ম শ্রেণীতে পড়ার সময় আমি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম স্থান অধিকার করেছিলাম, আমার স্কুল থেকে একমাত্র প্রতিযোগী হিসাবে। ঠিক একই দিনে জাইনাবের একটা ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ছিল। একবার আন্দাজ করুন তো আমার বাবা মা কোথায় গিয়েছিল? আমি যখন সোনার মেডেল গলায় ঝুলিয়ে একা রিকশা করে বাড়ি ফিরলাম, বাবা সেটার দিকে এক পলক তাকিয়ে বলল, "খুব ভালো হাসান।" সে কখনো জিজ্ঞেস করেনি আমার মডেলটা কিসের ওপর ছিল। সে কখনোই তা করত না। আমি নিজেকে বোঝাতাম যে এতে আমার কোনো আক্ষেপ নেই। নিজেকে বলতাম আমার তাদের হাততালির প্রয়োজন নেই। আমি আমার অঙ্ক, ব্লুপ্রিন্ট এবং স্কলারশিপের প্রস্তুতির পেছনে নিজের পুরো সত্তাকে ডুবিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি যদি এমন ছেলে হতে না পারি যাকে নিয়ে তারা গর্ব করে, তবে আমি এমন এক ছেলে হব যার মেধা তারা অস্বীকার করতে পারবে না। আর এক সংক্ষিপ্ত, অবিশ্বাস্য মুহূর্তের জন্য আমি তা হয়েছিলাম। ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরে জার্মানির মিউনিখে টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে যেদিন আমি সুযোগ পেলাম, সেদিন হাওয়াটা একটু বদলে গিয়েছিল। আমার জীবনে প্রথমবার আমার বাবা আমার দিকে তাকালো, সত্যি সত্যি তাকালো, এবং এমন কয়েকটি শব্দ বলল যা শোনার জন্য আমি ২২ বছর ধরে অপেক্ষা করছিলাম। তবে আমি সেই কথায় পরে আসছি। প্রথমে আপনাকে বুঝতে হবে জয়নব কি করেছিল যখন সে বুঝতে পারল যে স্পটলাইটটা তার ওপর থেকে সরে যাচ্ছে। মে মাসের এক বৃষ্টি ভেজা বিকেলে অফার লেটারটা ইমেলে এসেছিল। আমার মনে আছে, কারণ জয়নব সেদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছিল। তার বয়স তখন ২৬ বছর। সে নামকরা একটা পিআর এজেন্সির সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করত। চমৎকার কেরিয়ার, বিলাসবহুল জীবন। পারফেকশনই ছিল জয়নবের একমাত্র লক্ষ্য, যদিও সে তা মুখে বলত না। বাবা ল্যাপটপে স্ক্রিনে চিঠিটা পড়ল। তার চশমার আড়ালে চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। টিউ মিউনেখ, সে শান্ত গলায় বলল, যেন শব্দগুলোর ওজন মাপছিল। এটা ইউরোপের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং স্কুল। তারপর সে আমার দিকে তাকালো।
অবশেষে তুমি আমাদের মাথা উঁচু করার মতো কিছু একটা করলে হাসান। এটা সরাসরি কোনো প্রশংসা ছিল না, ঠিক তা নয়, তবে তার মুখ থেকে বের হওয়া সেরা কথাগুলোর একটি ছিল এটি। আর আমি এটাকে অন্ধের যষ্ঠির মতো আঁকড়ে ধরেছিলাম। মা সেই রাতেই খালাতো বোনেদের ফোন করেছিল, সে তার বান্ধবীদের ফোন করেছিল, সে আত্মীয়-স্বজন সবাইকে জানালো। হাসান মিউনিখে যাচ্ছে ফুল স্কলারশিপ নিয়ে, ভাবা যায়? তার গলায় এমন এক অহংকার ছিল যা আমি আগে কখনো শুনিনি। আমার জন্য তার গর্ব। ডিনারের সময় আমি টেবিলের ওপাশে জয়নবের দিকে তাকালাম। সে হাসছিল, তবে ওটা ছিল এমন এক হাসি যা চোখ পর্যন্ত পৌঁছায় না। তার চোখের দৃষ্টি সম্পূর্ণ অন্য কিছু বলছিল। হিসাব নিকাশ, ঈর্ষা এবং ছক কষার প্রস্তুতি। আমি এখন সেটা বুঝি। সে সময় আমি ভেবেছিলাম কাজের চাপে সে হয়তো ক্লান্ত। সেই সপ্তাহে জয়নব আমার সাথে অদ্ভুত রকম ভালো ব্যবহার শুরু করল। ভিসা প্রসেসিং কেমন চলছে? তোমার ল্যাব পার্টনার কারা? মিউনিখের আবহাওয়া কেমন? সে আমার রিসার্চের টপিক, আমার প্রফেসরের নাম সব সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করত। আমি যা বলতাম সে মনোযোগ দিয়ে শুনত। আমি ভেবেছিলাম আমার বোন অবশেষে আমাকে তার সমকক্ষ ভাবছে। আমি ভেবেছিলাম হয়তো এই বিশাল অর্জনটা আমাদের মাঝে সেই ভাই বোনের স্বাভাবিক সম্পর্কটা তৈরি করেছে যা আমাদের কখনো ছিল না। আসলে আমি তাকে অস্ত্র তুলে দিচ্ছিলাম। প্রতিটি দুর্বলতা, প্রতিটি তথ্য, প্রতিটি মানুষের নাম, সবকিছু আমি এক বোকা আবেগে তার হাতে তুলে দিচ্ছিলাম। পিএইচডির দ্বিতীয় বছর। তখনই আমার সাজানো পৃথিবীটা হুড়মুড় করে ভেঙে পড়ল। আমার ফ্ল্যাটমেট, আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল আরমান নামের এক ছেলে। সে এতিমখানায় বড় হয়েছিল, পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না, এবং সেই ছিল একমাত্র মানুষ যে আমাকে প্রথম বছরের প্রচণ্ড একাকিত্বে ভেঙে পড়তে দেয়নি। একবার থিসিস পেপারের প্রচণ্ড চাপে আমি যখন বাড়িতে ফোন করেছিলাম, তখন মা বলেছিল, এখন রাখতে হবে হাসান, জয়নবের আজ একটা বড় ক্লায়েন্ট হাতছাড়া হয়েছে, ওর মন খারাপ। তখন আরমানি আমার কাঁধে হাত রেখে বলেছিল, ওদের লস দোস্ত, এখন কফি বানা, আমাদের সিমুলেশন রান করতে হবে। আমার দ্বিতীয় বছরের নভেম্বরে আরমানের ALS ধরা পড়ল। দ্রুত পেশি অকেজো হয়ে যাওয়া এক ভয়ানক রোগ। তার কোনো পরিবার নেই, কোনো টাকা নেই, শুধু আমি ছিলাম। আমি পরদিন সকালে ডিপার্টমেন্ট হেডের অফিসে গেলাম, পুরো ঘটনা বুঝিয়ে বললাম। তিনি একটি স্পেশাল লিভ অনুমোদন করলেন, 1 সেমিস্টার, কেয়ার গিভার হিসেবে। পেপারওয়ার্ক জমা দেওয়া হলো, আমার ফান্ডিংও হোল্ড করে রাখা হলো। আমি সামারে ফিরে আসব। সবকিছু অফিসিয়াল এবং লিগ্যাল ছিল। আমি আরমানের বেডরুমে একটা ম্যাট্রেস বিছিয়ে থাকতাম, তাকে থেরাপিতে নিয়ে যেতাম। মাঝরাতে যখন তার দম বন্ধ হয়ে আসত, তখন আমি তাকে জড়িয়ে ধরে বসে থাকতাম। আমি জয়নবকে জানানোর জন্য ফোন করেছিলাম। কেন জানি না, হয়তো আমি তখনও বিশ্বাস করতাম যে সে আসলেই একজন দায়িত্বশীল বড় বোন। আমি তাকে আরমানের কথা, ছুটির কথা এবং কয়েক মাস পর আবার ল্যাবে ফেরার কথা বললাম। জয়নবের গলা দিয়ে যেন সহানুভূতি উপচে পড়ছিল। ও মাই গড হাসান, এটা তো ভয়ঙ্কর। তুমি একদম চিন্তা করো না, আমি বাবা মাকে কিচ্ছুটি বলবো না, তারা বয়স্ক মানুষ, শুধু শুধু টেনশন করবে। 4 দিন পর সে আমাদের বাবা মাকে ফোন করল। সে রাতে সে ঠিক কি কথা বলেছিল তা আমি জানি না। তার বিষাক্ত মিথ্যার পুরো মাত্রা আমি 6 বছর পর জানতে পেরেছিলাম, এমন এক জায়গা থেকে যা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। কিন্তু ধ্বংসযজ্ঞটা সাথে সাথেই শুরু হয়েছিল। রাত 1টার সময় ফোনটা বেজে উঠল। আমি আরমানের হুইলচেয়ারের পাশে মেঝেতে বসেছিলাম। তার শ্বাসকষ্ট হচ্ছিল বলে তাকে নেবুলাইজার দেওয়া হচ্ছিল। আমার ফোনটা ভাইব্রেট করল। বাবা বলল, তোর বোন আমাদের সব জানিয়েছে। তার কণ্ঠস্বর ছিল ভাবলেশীন, যেন সে কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলছে। চুরি, ড্রাগস, ল্যাব থেকে বের করে দেওয়া, সবকিছু। বাবা, তুমি কি বলছো? এসব মিথ্যা। জাইনাব আমাদের মেইলগুলো দেখিয়েছে, সে আমাদের প্রমাণ দেখিয়েছে। আমি নিজেকে সামলাতে দেওয়াল ধরে উঠে দাঁড়ালাম। কি প্রমাণ? বাবা, আমি এই মুহূর্তে একটা অসুস্থ মানুষের পাশে বসে আছি, আমার বন্ধু মারা যাচ্ছে। জাইনাব বলেছিল, তুই ঠিক এই ইমোশনাল ব্ল্যাকমেইলটাই করবি। একটু বিরতি। সে বলেছিল, তোর বানানো গল্প রেডি করা থাকবে। আমার মা লাইনে এলো, তার গলায় ঘৃণা ঝরে পড়ছিল। তুই কিভাবে আমাদের সাথে এত বড় বেইমানি করতে পারলি হাসান? মানুষের টাকায় ফুর্তি করছিস? মা, প্লিজ আমার কথা শোনো, আমি অফিসিয়াল লিভ নিয়েছি। আমি তোমাদের পেপারওয়ার্ক পাঠাচ্ছি, আমি তোমাদের প্রফেসরের নাম্বার দিচ্ছি। যথেষ্ট হয়েছে। আবার বাবার গলা। যতক্ষণ না তুই তোর ভুল স্বীকার করে ক্ষমা চাইছিস, এই বালিকে যোগাযোগ করবি না।
তুই আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছিস। লাইনটা কেটে গেল। আমি সেই ঠান্ডা মেঝেতে ৮ ঘন্টা বসে রইলাম। ঘরে শুধু নেবুলাইজার মেশিনের ঘর আওয়াজ। আমার স্ক্রিনে তখনও লাস্ট কলের ডিউরেশন দেখাচ্ছিল ৩ মিনিট ৪৫ সেকেন্ড। আমার পরিবার আমাকে তাদের জীবন থেকে মুছে ফেলতে ঠিক এইটুকু সময় নিয়েছিল। ৮ ঘন্টা পর জয়নবের কাছ থেকে একটা টেক্সট এলো, সরি হাসান, আমার আর উপায় ছিল না। আমি তোমার এই নোংরা জীবনযাপনের কথা আর বাবা মার কাছ থেকে লুকোতে পারছিলাম না। সে মোটেও দুঃখিত ছিল না, সে কেবল তার জীবনের সবচেয়ে নিখুঁত চালটি চেলেছিল এবং মেসেজের শেষে একটা স্যাড ইমোজি জুড়ে দিয়েছিল। আমি ঢাকা থেকে ১০০০ মাইল দূরে ছিলাম। আমার পকেটে সামান্য কয়েক ইউরো ছিল এবং আমি ঠিক তখনই সম্পূর্ণ এতিম এক মানুষে পরিণত হলাম। আমি চেষ্টা করেছিলাম। আমি চাই আপনারা এটা বিশ্বাস করুন। ১০০০ মাইল দূর থেকে আর্থিক সংকটে থাকা অবস্থায় এবং পাশের রুমে এক মুমূর্ষু বন্ধুকে রেখে আমি আমার সাধ্যমতো সবকিছু করেছিলাম। পরবর্তী ১ সপ্তাহে আমি আমার বাবা মাকে ১৬ বার ফোন করেছিলাম। প্রথম কয়েকটি রিং হয় কেটে গেল। পঞ্চম বারের মাথায় বাবার নাম্বার থেকে আমাকে ব্লক করা হলো। মা আমাকে ৩ দিন পর ব্লক করে দিল। আমি দুটো লম্বা ইমেল পাঠিয়েছিলাম। একটির সাথে অ্যাটাচমেন্ট হিসেবে আমার ছুটির পেপারওয়ার্ক, ডিপার্টমেন্টের চিঠি এবং প্রফেসরের কনফার্মেশন যুক্ত ছিল। আমি আরমানের ডাক্তারের রিপোর্ট দিয়েছিলাম। একজন সুস্থ মস্তিষ্কের মানুষের সত্যটা বোঝার জন্য যা যা লাগে আমি তার সব দিয়েছিলাম। কোনো রিপ্লাই আসেনি। আমি কুরিয়ার করে হার্ড কপি পাঠিয়েছিলাম। ৭ দিন পর ওটা ফেরত এলো। না খুলেই রিজেক্টেড সিল মেরে দেওয়া হয়েছিল। আমি ছোট চাচাকে ফোন করলাম, বাবার সবচেয়ে কাছের ভাই, যিনি আমাকে কিছুটা হলেও বুঝতেন। চাচা সেই সন্ধ্যায় বাবাকে ফোন করেছিল। আমি জানি, কারণ সে ১ ঘন্টা পর আমাকে হতাশ গলায় ফোন করে জানালো, তোর বাবা এই বিষয়ে কোনো কথাই শুনতে রাজি না বাপ। সে বলেছে, যে ছেলে চোর সে আমার ছেলে না। চাচা তাকে পেপারওয়ার্কগুলোর কথা বলার চেষ্টা করেছিল। বাবা তার সাথেও চেঁচামেচি করে ফোন কেটে দিয়েছিল। ৭ দিন, ১৬টি ফোন, ২টি ইমেল, একটি কুরিয়ার, একজন মধ্যস্থতাকারী, সবকিছু, প্রতিটি দরজা আমার মুখের উপর সজোরে বন্ধ করে দেওয়া হলো। আর এটাই আমাকে সত্যের মুখোমুখি দাঁড় করালো। এটা নতুন কিছু ছিল না, এটা ছিল আমার পুরো জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির একটা নগ্ন রূপ। প্রতিটি বিজ্ঞান মেলা যা তারা এড়িয়ে গিয়েছিল, আমার প্রতিটি সাফল্য যা তারা জয়নবের সাফল্যের নিচে চাপা দিয়েছিল, এটি ছিল তারই চূড়ান্ত পরিণতি। ৮ম দিনে আমি আর ফোন করিনি। আমি হাল ছেড়ে দিয়েছিলাম বলে নয়, বরং আমি বুঝেছিলাম যে তারা অনেক আগেই আমাকে বাতিল করে দিয়েছিল। জয়নব কেবল তাদের সেই বাতিলের খাতায় একটা অফিসিয়াল সিল মোহর মেরে দিয়েছিল। ফেব্রুয়ারির এক কনকনে শীতের রাতে আরমান মারা গেল। নিস্তব্ধতা, ভেন্টিলেটরের টানা শব্দ আর জানালার বাইরে তুষারপাত। আমি ঘরের মধ্যে একমাত্র মানুষ ছিলাম। আমার পরিবারের কেউ জানত না। যে একমাত্র মানুষকে আমি জানিয়েছিলাম, জয়নব, সে তার সাজানো মিথ্যার রাজত্ব সামলাতে এতটাই ব্যস্ত ছিল যে আমার ছুটির পেপারওয়ার্কের পেছনের মানুষটা যে চিরতরে হারিয়ে গেল তা নিয়ে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। আমি মিউনিখে একটি ছোট জানাজার আয়োজন করলাম। ৪ জন মানুষ এসেছিল, কয়েকজন ল্যাবমেট আর যে নার্স তাকে দেখাশোনা করত। আমি একা দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম। আমি কাঁদিনি, কারণ বিগত কয়েক মাসে আমার চোখের সব জল শুকিয়ে গিয়েছিল। সেই রাতে আমি আমার ল্যাবে ফিরে গেলাম। আমার ডেস্কে রাখা স্ট্রাকচারাল ডাইনামিক্স বইটার ভেতরে আমি একটা জিনিস খুঁজে পেলাম। আরমান হাসপাতালে যাওয়ার আগে বইটার ভেতরে একটা চিরকুট রেখে গিয়েছিল। তার কাপা কাপা হাতের লেখায় লেখা, ভেঙে পড়াটা অপশন না দোস্ত, এমন কিছু তৈরি কর যা কেউ ভাঙতে পারবে না, আর নিজের পরিচয় কাউকে, বিশেষ করে রক্তের সম্পর্কের কাউকে, কেড়ে নিতে দিবি না। সে জানত যে আমার যখন এই কথাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন সে থাকবে না। আমি চিরকুটটা পকেটে রাখলাম এবং আমার থিসিসের কাজ শুরু করলাম। ২টি পথ খোলা ছিল, ধ্বংস হয়ে যাওয়া অথবা ঘুরে দাঁড়ানো। আমি ঘুরে দাঁড়ানোর পথ বেছে নিলাম। আমার বাবা মার জন্য নয়, জয়নবের উপর প্রতিশোধ নেওয়ার জন্যও নয়, আরমানের জন্য এবং নিজের সেই আত্মসম্মানের জন্য। আমি আবার প্রোগ্রামে যোগ দিলাম। কোনো ফ্যামিলি সাপোর্ট নেই, কোনো ভরসার জায়গা নেই। আমি এক্সট্রা শিফটে কাজ নিলাম, কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজারি করলাম এবং দিনের পর দিন শুধু পাউরুটি খেয়ে কাটিয়েছি, যা আমি কখনো কাউকে বলিনি। ইঞ্জিনিয়ারিং থিসিস আপনার ব্যক্তিগত জীবনের পরোয়া করে না। আপনার পরিবার আপনাকে বর্জন করেছে বলে ডেডলাইন পিছিয়ে যায় না। রাত ৩টার সময় ল্যাবের মেঝেতে বসে আপনি কেঁদেছেন বলে আপনার সিমিউলেশন রেজাল্ট নিজে নিজে তৈরি হয়ে যায় না। তাই আমি কাঁদা বন্ধ করে অমানসিক পরিশ্রম শুরু করলাম। আমি যথাসময়ে সুপিরিয়র গ্রেড নিয়ে পিএইচডি শেষ করলাম। ঢাকা থেকে কেউ আসেনি।
আমি ইউরোপের অন্যতম শীর্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ফার্মে ইমার্জেন্সি রেসপন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটে চিফ হিসেবে যোগ দিলাম। সেখানেই আমার মেন্টার হেইন্স মুলারের সাথে পরিচয়, একজন রাশভারী জার্মান ইঞ্জিনিয়ার যিনি আমার মাঝে নিজের তারুণ্য দেখতে পেয়েছিলেন। ক্যারিয়ারের ৫ম বছরে আমার পরিচয় হয় সারার সাথে। সে একজন হিউম্যান রাইটস লয়ার, শান্ত, স্থির এবং ভীষণ বুদ্ধিমতী। সেই প্রথম মানুষ যাকে আমি আমার জীবনের পুরো গল্পটা বলেছিলাম, এবং সে আমাকে করুণা করেনি, সে শুধু শুনেছিল। তারপর সে আমার হাত ধরে বলেছিল, তুমি এই শূন্যতার চেয়ে অনেক বড় কিছু। ওই একটা কথাই আমার দরকার ছিল। আমরা এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলাম। ২০ জন অতিথি এসেছিল। আমি ঢাকা একটা বিয়ের কার্ড পাঠিয়েছিলাম। ওটাও আগের চিঠির মতোই না খোলা অবস্থায় ফেরত এসেছিল। তবে ছোট চাচা স্কাইপেতে যুক্ত ছিলেন। তিনি নীরবে অনেকক্ষণ কেঁদেছিলেন। ৫ বছর কেটে গেল। আমি এমন একজন মানুষে পরিণত হলাম যাকে আমার পুরনো পরিবার চিনতেই পারবে না। এখন আমাকে এখানে ১ সেকেন্ডের জন্য থামতে হবে। আপনি যদি কখনো এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন যেখানে আপনার পরিবার আপনার সত্যটা শুনতে অস্বীকার করেছে, যেখানে অন্য কারো মিথ্যের আওয়াজ এতটাই বেশি ছিল যে আপনার সত্যটা হারিয়ে গেছে, তবে কমেন্টে একটি হাত তোলার ইমোজি দিন। আর আপনি যদি মনে করেন কর্মফল বলে কিছু আছে, তবে টাইপ করুন জাস্টিস। চলুন এগিয়ে যাওয়া যাক, কারণ এরপর যা ঘটেছিল তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। এপ্রিল মাস, বর্তমান সময়। আমি এখন ঢাকায় ট্রান্সফার নিয়েছি আমার কোম্পানির এশিয়া প্যাসিফিক রিজিয়নের হেড হিসেবে। আমার একটা সুন্দর অ্যাপার্টমেন্ট আছে, একজন স্ত্রী আছে যে আমাকে ভালোবাসে, এবং একটি ভোল্ট নামের একটা ল্যাব্রাডর আছে যে আমার সব বোকামিগুলো নীরবে সহ্য করে। এটি একটি পরিপূর্ণ জীবন যা আমি শূন্য থেকে তিল তিল করে গড়ে তুলেছি। কিন্তু একটা চাপা কষ্ট আছে যা কখনো মুছে যায় না। বুকের বাঁ পাশে একটা তীক্ষ্ণ ব্যথা, ঠিক যেখানে পরিবারের থাকার কথা ছিল। আমি আর এখন তাদের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলি না, কিন্তু প্রতি ঈদে একটা মুহূর্ত আসে যখন আমি নামাজ শেষে একা দাঁড়িয়ে থাকি আর সেই শূন্যতাটাকে একটা হারানো অঙ্গের মতো তীব্রভাবে অনুভব করি। ছোট চাচা এখনো মাঝে মাঝে ফোন করেন। সেই ওই জগতের সাথে আমার একমাত্র সংযোগ। আমি কখনো তাদের কথা জিজ্ঞেস করি না, কিন্তু সে যখন নিজে থেকে বলে তখন আমি শুনি। বাবা মা ভালো আছে। জয়নব এখন তার পিআর এজেন্সির পার্টনার। সে শহরের সবচেয়ে বড় ইভেন্টগুলো আয়োজন করে। এর পেছনে চরম পরিহাসটা আমার কাছে স্পষ্ট ছিল। গত সপ্তাহে যখন চাচা ফোন করলেন তার কণ্ঠস্বর অন্যরকম ছিল, একটু দ্বিধাগ্রস্ত। হাসান, জয়নব সম্পর্কে একটা কথা তোকে বলা দরকার। সে কথা শেষ করার আগেই আমার ইমার্জেন্সি পেজার তীব্র শব্দে বেজে উঠল। কোড রেড। আমি চাচাকে বললাম যে আমি তাকে পরে ফোন করব। আমি আর সেই সুযোগ পাইনি, কারণ চাচা আমাকে যা বলার চেষ্টা করছিলেন তা ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। শহরের কেন্দ্রস্থলে নির্মাণাধীন একটি বিশাল কমার্শিয়াল কমপ্লেক্সে। আর কয়েক ঘন্টার মধ্যেই চাচা আমাকে যে বিষয়ে সতর্ক করতে যাচ্ছিলেন তা আমার সামনে কংক্রিটের নিচে চাপা পড়ে থাকবে। যখন আমার বাবা মা বাইরে রেস্কিউ টেন্টের সামনে হাহাকার করবে এবং কমান্ড চার্টে আমার নাম থাকবে, আমি শুধু তখনও সেটা জানতাম না। আমাকে একটু পেছনের দিকে যেতে দিন, কারণ জয়নব যা করেছিল তা কেবল একটা সাধারণ মিথ্যা ছিল না, এটি ছিল একটা সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ। চাচা গত কয়েক বছর ধরে আমাকে একটু একটু করে খবর দিচ্ছিলেন, এবং সে যে চিত্রটি তুলে ধরেছিল তা আমার ধারণার চেয়েও ভয়ঙ্কর ছিল। ৬ বছর ধরে জয়নব তার মিথ্যার দেয়াল শক্ত করে গাঁথছিল। প্রতিটি পারিবারিক অনুষ্ঠানে সে এক দুঃখী বড় বোনের অভিনয় করত। আমরা হাসানকে নিয়ে কথা বলতে চাই না, সে আত্মীয়দের বলত। বাবা মা ওকে নিয়ে এতটাই লজ্জিত যে ওদের প্রেশার বেড়ে যায়। সে দীর্ঘশ্বাস ফেলত, আর তার নীরবতাকেই বাকি বিষ ছড়ানোর কাজটুকু করতে দিত। কিন্তু সে শুধু এখানেই থেমেছিল না, সে আরও নিখুঁত প্লট সাজিয়েছিল। সে আমার কাজিনদের বলেছিল যে আমি বিদেশে অবৈধভাবে আছি। সে এক আত্মীয়কে বলেছিল যে আমি নাকি জুয়ার দেনায় ডুবে আছি। ২ বছর আগে কোরবানির ঈদে সে মাকে বলেছিল যে সে নাকি আমাকে অনেকবার দেশে ফেরার অনুরোধ করেছে, আর আমি তাকে অকথ্য ভাষায় গালাগালি করে ফোন কেটে দিয়েছি। সে পুরো কাহিনীটাই নিজের মতো করে সাজিয়েছিল। এদিকে আমি তখন সিঙ্গাপুরে একটা ভেঙে পড়া ব্রিজের নিচ থেকে মানুষ উদ্ধারের কাজ তদারকি করছিলাম। এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি ছিল এই যে জয়নবের এটা প্রয়োজন ছিল না যে আমার বাবা মা আমাকে ভুলে যাক। তার প্রয়োজন ছিল তারা যেন তীব্রভাবে বিশ্বাস করে যে আমি একজন প্রতারক। এভাবে তাদের রাগটাই তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আর সে তাদের একমাত্র নির্ভরতার জায়গা হয়ে উঠেছিল। আর চাচা আমাকে আরও একটা কথা বলেছিলেন যে আমি কিছুদিন আগে জানতে পেরেছিলাম। কয়েক মাস আগে এক বিকেলে সারা আমাকে কথাটা বলেছিল, একটা বিষয় তোমাকে জানানো দরকার। সে তার ল্যাপটপ বন্ধ করে আমার দিকে তাকালো। তোমার জার্মান কোম্পানি থেকে আমার এক কলিগ একটা অদ্ভুত ইনফরমেশন পেয়েছে।
গত বছর কেউ একজন ভুয়া ইমেল আইডি ব্যবহার করে তোমার লাইসেন্সিং বোর্ডে একটা কমপ্লেন্ট ফাইল করেছিল। তারা দাবি করেছিল যে তোমার পিএইচডি সার্টিফিকেট জাল এবং তোমার নামে ক্রিমিনাল রেকর্ড আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি করেছিল? আইপি অ্যাড্রেসটা ঢাকার একটা পিআর এজেন্সির সার্ভার থেকে। ঘরটা একদম শান্ত হয়ে গেল। ভোল্ট আমার পায়ের কাছে শুয়েছিল। সে প্রমাণ করার চেষ্টা করছিল যে আমি একজন ফ্রড, আমি বললাম। হ্যাঁ, সারা নিশ্চিত করল, যাতে তার গল্পটা সত্যি প্রমাণিত হয়। সে কিছু করতে পারেনি। না, কারণ তোমার রেকর্ড একদম ক্লিন। আমি হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করলাম। সে শুধু আমার নামে মিথ্যে বলেনি সারা, সে আমার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করছিল। সারা আমার কাঁধে হাত রাখল। এটা শুধু হিংসে নয় হাসান, এটা একটা অসুস্থ মানসিকতা। সে ঠিকই বলেছিল। জয়নব একটা মিথ্যা বলে নিশ্চিন্ত হতে পারেনি। সে ভয় পাচ্ছিল যে কোনো একদিন আমার সত্যিটা সামনে চলে আসবে। তাই সে ক্রমাগত আমার অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করে যাচ্ছিল। আমি তখন চাইলে লিগ্যাল অ্যাকশন নিতে পারতাম, বাবা মার সামনে তার মুখোশ খুলে দিতে পারতাম। কিন্তু আমি তা করিনি, কারণ নিয়তি আমার হয়ে সেই কাজটা এমন এক অকল্পনীয় উপায় করতে যাচ্ছিল যা কোনো মানুষের পক্ষে পরিকল্পনা করা সম্ভব নয়। আর এটা শুরু হয়েছিল শুক্রবার সন্ধ্যায় রাত 8:20 বেজে ওঠা একটা ইমার্জেন্সি অ্যালার্মের মাধ্যমে। অ্যালার্মটা আমার ফোন এবং পেজারে একসাথে বেজে উঠল। কোড রেড, স্ট্রাকচারাল কলাপস, লেভেল 4, মাল্টিপল ক্যাজুয়ালিটি সাসপেক্টেড, লোকেশন জেনেসিস মল, গুলশান। আমি 10 মিনিটের মধ্যে আমার রেস্কিউ গিয়ার পরে নিলাম। আমার জিপ শহরের রাস্তা চিরে ছুটে চলল। আমি মাথার ভেতর বিল্ডিংয়ের স্ট্রাকচারাল গ্রিড ম্যাপ ভিজুয়ালাইজ করতে লাগলাম। কলাম ফেইলিয়ার, স্ল্যাব কলাপস, লোড বিয়ারিং ওয়াল, কতজন আটকে থাকতে পারে, এসকিপ রুট কি হতে পারে। এই কাজটা আমি অসংখ্যবার করেছি। আমি সাইটে পৌঁছে কমান্ড সেন্টারে ঢুকলাম। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং আমার স্পেশালাইজ টিম ইতিমধ্যেই পজিশন নিয়েছিল। চারদিক ধুলোয় অন্ধকার। ফ্লাডলাইটের আলোয় মনে হচ্ছিল যেন একটা যুদ্ধক্ষেত্র। আমি ইনচার্জের কাছ থেকে ট্যাবটা নিয়ে আটকে পড়া ভিআইপিদের লিস্ট দেখলাম। সেদিন ওই মলের একটা ফ্লোরে প্রি লঞ্চিং ইভেন্ট চলছিল। লিস্টের 3 নম্বর নামটা দেখে আমার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। ইভেন্ট ম্যানেজমেন্ট হেড জয়নব রহমান, এমার্জেন্সি কন্ট্যাক্ট তারেক রহমান। আমি থমকে দাঁড়ালাম। চারদিকের অ্যাম্বুলেন্সের সাইরেন, ওয়্যারলেসের আওয়াজ, মানুষের চিৎকার, সবকিছু যেন এক লমহায় নীরব হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য আমি কোনো চিফ ইঞ্জিনিয়ার ছিলাম না। আমি ছিলাম সেই অসহায় ছেলেটি যে 1000 মাইল দূরে বসে একটা ডেড ফোনের দিকে তাকিয়ে কাঁদছিল। স্যার, আমার সেকেন্ড ইন কমান্ড রাজীব আমাকে ডাকল। সব ঠিক আছে তো? আমরা কি পজিশন নেব? আমি চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস নিলাম। ট্যাবটা টেবিলে রাখলাম। আমি ঠিক আছি। টিম অ্যালফাকে সাউথ উইংয়ে মুভ করাও, আমি নিজে কোর এরিয়াটা লিড করব। রেস্কিউ টেন্টের বাইরে তখন স্বজনদের ভিড় বাড়ছিল, আর ওই ভিড়ের মাঝে ধুলোমাখা অবস্থায় দাঁড়িয়েছিল আমার বাবা মা। মাকে দেখে মনে হচ্ছিল সে যেন পাথর হয়ে গেছে। বাবার চেহারা ফ্যাকাশে। সে পাবুলের মতো ফায়ার সার্ভিসের এক অফিসারকে জেরা করছিল। আমার মেয়ে ভেতরে আছে, সে চিৎকার করে বলছিল, আপনারা কিছু করছেন না কেন? আমাকে চিফ অফিসারের সাথে কথা বলতে দিন। অফিসারটি তাকে শান্ত করার চেষ্টা করছিল। স্যার, আমাদের চিফ ইঞ্জিনিয়ার ভেতরে কোর জোনে আছেন। পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল। দয়া করে সেফটি লাইনের বাইরে অপেক্ষা করুন। বাবা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করল। আমি চিফকে বলবো যে আমার মেয়েকে আগে বের করতে হবে। আমাদের শুধুই একটা মেয়েই আছে। আমি কমান্ড সেন্টারের জানালা দিয়ে সেটা শুনলাম। প্রতিটি শব্দ। আমাদের শুধুই একটা মেয়েই আছে, যেন আমি কখনোই জন্মাইনি। আমি হেলমেটটা শক্ত করে পড়লাম, ওয়্যারলেসটা অন করলাম। আমাকে একটা সিদ্ধান্ত নিতে হতো। আমি রাজীবকে দায়িত্ব দিয়ে সরে যেতে পারতাম। এই বিশাল ঝুঁকিপূর্ণ অপারেশনে আমার নিজের বোনের জীবন বাঁচানোর দায়িত্ব অন্য কাউকে দিতে পারতাম। ওটাই হয়তো সবচেয়ে নিরাপদ হতো। কিন্তু ধসে পড়া 40 টন ওজনের কংক্রিট স্ল্যাবের নিচে যে আটকে আছে, তাকে জীবিত বের করে আনার মতো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এবং হাইড্রলিক জ্যাক প্লেসমেন্টের স্কিল এই পুরো শহরে শুধু আমারই ছিল। যদি আমি নিজে অপারেশন লিড না করি, তবে আগামী 1 ঘন্টার মধ্যে স্ল্যাবটি সম্পূর্ণ ধসে পড়বে এবং সে মারা যাবে। আমি রাজীবকে ওয়্যারলেসে বললাম, ভিকটিম নাম্বার 3 আমার পরিবারের সদস্য। আমি অফিসিয়ালি ডিক্লেয়ার করছি, যদি কোনো মুহূর্তে আমার জাজমেন্ট ক্লাউডেড মনে হয়, তুমি ওভাররুল করবে। রাজীবের গলা একদম প্রফেশনাল শোনাল। কপি দ্যাট চিফ। আমি ভারী বুট পায়ে ধ্বংসস্তূপের গভীরে প্রবেশ করলাম। হেডল্যাম্পের আলোয় দেখলাম জয়নবকে। একটা বিশাল বিমের নিচে তার অর্ধেক শরীর চাপা পড়ে আছে। সে ধুলোয় মাখামাখি, কপাল দিয়ে রক্ত পড়ছে, প্রায় জ্ঞান হারানোর পথে। আমার স্মৃতিতে সে যেমন দম্ভ ভরা ছিল,
এখন তাকে তার চেয়ে অনেক বেশি অসহায়, ছোট দেখাচ্ছিল। কয়েক সেকেন্ডের জন্য সে সেই রাক্ষসী ছিল না যে আমার জীবন ধ্বংস নষ্ট করে দিয়েছিল। সে ছিল কংক্রিটের নিচে আটকে থাকা একটা প্রাণ মাত্র। আর ঠিক এমনই তাকে আমার ভাবার প্রয়োজন ছিল। জ্যাক পজিশন করো, পয়েন্ট বি এবং সিতে, অ্যাঙ্গেল 30 ডিগ্রি। 2 ঘন্টা 15 মিনিট মিলিমিটার করে হিসেব করে হাইড্রোলিক প্রেসার বাড়ানো আর সাপোর্ট বিম বসাতে ঠিক এইটুকু সময় লেগেছিল। একটু ভুল হলেই পুরো ফ্লোরটা আমাদের সবার ওপরে ধসে পড়ত। আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি। প্রেসার আপ, হোল্ড, সাপোর্ট ঢোকাও। আমার হাত এবং মস্তিষ্ক একদম যন্ত্রের মতো কাজ করছিল। রাজীব অবাক হয়ে দেখছিল আমার ক্যালকুলেশনের নির্ভুলতা। আমি এক চুলও নড়িনি। রাত 12:30 মিনিটে আমরা স্ল্যাবটা যথেষ্ট ওপরে তুলতে পারলাম যাতে জয়নবকে টেনে বের করা যায়। তার পালস ছিল, সে বেঁচে ছিল। মেডিকেল টিম তাকে স্ট্রেচারে তুলে নিল। রাজীব আমার দিকে তাকিয়ে একটা স্যালিউট দিল। অবিশ্বাস্য কাজ করেছেন স্যার। আপনি কি ফ্যামিলির সাথে কথা বলবেন? আমি আমার ধুলো মাখা গ্লাভস খুললাম, হেলমেটটা হাতে নিলাম। হ্যাঁ, এটা আমিই সামলাব। আমি আমার গাড়ির আয়নায় নিজের চেহারাটা দেখলাম। ধুলো আর কালিতে মাখামাখি, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। 6 বছর ধরে আমি ছিলাম সেই ছেলেটি যাকে তারা ছুঁড়ে ফেলেছিল। এখন আমি সেই মানুষটি যে তাদের একমাত্র অবলম্বনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছে। আমি কমান্ড সেন্টারের দিকে হাঁটতে শুরু করলাম। রেস্কিউ লাইনের বাইরে তখনও চরম উৎকণ্ঠা। আমার পরনে কালো ট্যাকটিক্যাল গিয়ার, তার উপর উজ্জ্বল রিফ্লেকটিভ জ্যাকেট, বুকে বড় করে লেখা ডক্টর হাসান রহমান, চিফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বাবা সবার আগে আমাকে দেখে ছুটে এলো। সে সবসময় নিজের অধিকার খাটাতে ভালোবাসত। অফিসার, আমার মেয়ে! সে থেমে গেল। তার চোখ আমার জ্যাকেটের নামের উপর স্থির হল। তারপর ধীরে ধীরে আমার ধুলোমাখা মুখের দিকে উঠল, তারপর আবার নামের দিকে নামল। আমি দেখলাম তাকে যেন কেউ 100 ভোল্টের শক দিয়েছে। তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করল। মা পেছন থেকে ছুটে আসছিল, কিন্তু আমাকে দেখে তার পায়ের গতি থেমে গেল। তার মুখটা হাঁ হয়ে গেল, কিন্তু কোনো শব্দ বের হল না। সে একটা অস্ফুট শব্দ করে বাবার হাতটা এত জোরে খামচে ধরল যে বাবার জ্যাকেটটা কুঁচকে গেল। 5 সেকেন্ডের নিস্তব্ধতা। 5 সেকেন্ড যা 6 বছরের যন্ত্রণাকে ধারণ করে রেখেছিল। আমি প্রথম কথা বললাম, শান্ত, স্থির, একদম প্রফেশনাল কণ্ঠে, ঠিক যেভাবে আমি কোনো সাধারণ ভিকটিমের পরিবারের সাথে কথা বলি। জনাব এবং বেগম রহমান, আমি ডক্টর হাসান, চিফ ইঞ্জিনিয়ার। আপনাদের মেয়ে জয়নবকে আমরা ধ্বংসাস্তূপ থেকে বের করতে পেরেছি। সে আহত হলেও বিপদমুক্ত। মেডিকেল টিম তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। আপনারা এখন তার সাথে যেতে পারেন। জনাব এবং বেগম রহমান মা এবং বাবা নয়। আমি দেখলাম এই সম্বোধনটা কিভাবে তাদের ওপর আঘাত করল। আমি দেখলাম এটা কিভাবে তাদের অহংকারকে কেটে ফালাফালা করে দিল। আমার পেছনে কমান্ড সেন্টারের কাছের পার্টিশনের ভেতর দিয়ে রাজীব এবং আরও 2 জন উদ্ধারকর্মী দেখছিল। তাদের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল তারা সবকিছু বুঝে গেছে। তারা আগেই 2 2 4 মিলিয়ে নিয়েছিল। আমার মা প্রথম নড়ে উঠল। সে আমার দিকে এক পা এগোল, হাত দুটো ওপরের দিকে তোলা। একটা কান্নার তোড় ততক্ষণে তার বুক চিরে বেরিয়ে আসছিল। হাসান, ও মাই গড, ও মাই গড, হাসান! আমি পিছিয়ে গেলাম, অর্ধেক পা, নম্রভাবে, কিন্তু এক অনন্তার্য দূরত্ব তৈরি করে। সে জমে গেল। তার হাত দুটো আমাদের মাঝখানে শূন্যে ভাসছিল। তারপর ধীরে ধীরে তীব্র এক কষ্ট নিয়ে 2 পাশে নেমে গেল। বাবার গলাটা এমন শোনালো যেন তপ্ত বালুর উপর দিয়ে ভারী পাথর টেনে আনা হচ্ছে। তুমি একজন চিফ ইঞ্জিনিয়ার? আমি তাই। তুমি এই পুরো অপারেশনের হেড? আমি তাই। কিন্তু জয়নব বলেছিল, ঠিক কি বলেছিল? সে মুখ বন্ধ করল, খুলল, আবার বন্ধ করল। আমি দেখতে পাচ্ছিলাম তার মস্তিষ্কের কলকবজাগুলো গত 6 বছরের সেই অন্ধ বিশ্বাসকে পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করছিল, যা এই মুহূর্তেই চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। মা এখন কাঁদছিল, কোনো আড়াল ছাড়া। আমরা ভেবেছিলাম তুই বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিস। আমরা ভেবেছিলাম ও আমাদের যা বলেছিল সে আপনাদের বলেছিল আমি বহিষ্কৃত হয়েছি। আমার অবৈধ টাকা এবং মাদকের সমস্যা আছে। আমি জার্মানির রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমি আপনাদের সাথে যোগাযোগ করতে অস্বীকার করেছি। আমি আমার গলা স্থির রাখলাম। কোনো কাঁপুনি নেই, কোনো ক্ষোভ নেই। আমি এই মুহূর্তটি 1000 বার মহড়া দিয়েছিলাম মিউনিখের একাকী রাতে, ল্যাবে কাজ করার সময়, ঘুমানোর আগে অন্ধকারে।
আমি কখনো ভাবিনি যে এটা ধুলোমাখা জ্যাকেট পরে কাদার মধ্যে ফ্লোরেসেন্ট আলোর নিচে ঘটবে। এর কোনোটিই সত্য ছিল না, একটা শব্দ নয়। আমার পেছনের কাঁচ দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম এক উদ্ধারকর্মী তার মুখে হাত চেপে ধরেছে। রাজীব মুখ ঘুরিয়ে নিল, চোয়াল শক্ত করে। ল্যাব টেকনিশিয়ান তার ওয়্যারলেসটা নামিয়ে রেখে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। বাবা পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করল। পুরনো প্রবৃত্তি। এটা কোনো সঠিক সময় বা জায়গা নয় হাসান, তোর বোন হাসপাতালে যাচ্ছে। আমি জানি, আমি মাত্রই 2 ঘন্টা 15 মিনিট ব্যয় করেছি এটা নিশ্চিত করতে যে সে জ্যান্ত ফেরে। তাই হ্যাঁ বাবা, আমি খুব ভালো করেই জানি সে কোথায় আছে। তার কাছে আর কিছুই বলার ছিল না। আমার জীবনের প্রথমবার আমার বাবা, এমন একজন মানুষ যার আদেশের কখনো অভাব হয়নি, তার কাছে বলার মতো একেবারেই কিছু ছিল না। নীরবতায় সেই কাজ করছিল যা আমি কখনো করতে পারিনি। 6 বছরের ব্লক করা কল, ফেরত আসা কুরিয়ার, অবহেলিত ইমেল, এর কোনোটিই তাদের টলাতে পারেনি। কিন্তু এখানে জীবিত এবং সফল হয়ে দাঁড়িয়ে থাকা, বুকের ওপর মেডেল আর পরিচয় ঝুলিয়ে রাখাটা আমি চিঠিতে লিখতে পারতাম তার চেয়ে অনেক বেশি জোরালো ছিল। নিজেকে সামলাতে মা এমার্জেন্সি গাড়ির একটা চাকার পাশটা ধরে ফেলল। চিঠিগুলো, তুই বললি তুই চিঠি পাঠিয়েছিলি। 2টো ইমেল যেগুলোতে আমার প্রফেসরের চিঠি আর ছুটির পেপারওয়ার্ক যুক্ত ছিল। একটা কুরিয়ার পার্সেল যা মিউনিক থেকে পাঠানো হয়েছিল। আপনারা সেটা না খুলেই রিজেক্টেড সিল মেরে ফেরত পাঠিয়েছিলেন। ক্ষমের ওপর আমি আপনার হাতের লেখা চিনতে পেরেছিলাম। সে মুখে তার মুষ্টিবদ্ধ হাত চেপে ধরল। বাবা মেঝের দিকে তাকিয়ে রইল। আমি 1 সপ্তাহে 16 বার ফোন করেছিলাম। আমি ছোট চাচাকে বলেছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনি তাকে এই বিষয়ে মাথা ঘামাতে বারণ করেছিলেন। আমি অভিযোগ করছিলাম না, আমি শুধু বলে যাচ্ছিলাম। এগুলো ছিল সত্য ঘটনা, আর সত্য ঘটনা জোরে বলার প্রয়োজন হয় না। তারপর দরজায় রাজীব উপস্থিত হল। সে পুরো গল্পটা জানত না, তখনও না, কিন্তু তার অফিসিয়াল কাজ ছিল। ডক্টর হাসান, বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত। হেডকোয়ার্টার থেকে মিনিস্ট্রির লগ আপডেট করা হয়েছে। তিনি আমাকে জানাতে বলেছেন গ্লোবাল ইঞ্জিনিয়ারিং কাউন্সিল আজকের রাতের এই সফল উদ্ধার অভিযানের জন্য আপনাকে ইঞ্জিনিয়ার অব দ্য ইয়ার মনোনয়নের অভিনন্দন পাঠিয়েছেন। রাজীব কথাগুলো এমনভাবে বলল যেভাবে সে যে কোনো সাধারণ অফিসিয়াল ব্রিফিং দিত। তার কোনো ধারণাই ছিল না যে সে মাত্রই দ্বিতীয় বোমাটি ফাটিয়ে দিয়েছে। মা আমার দিকে তাকালো, চোখ ফোলা, ধুলোবালিতে মুখ লেপটে গেছে, বাথরোব তখনও গায়ে। ইঞ্জিনিয়ার অফ দ্য ইয়ার, এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি, ওটা কিছুই না। আমি রাজীবের দিকে ফিরলাম। ধন্যবাদ, আমাকে হাসপাতালের পোস্ট অফ কন্ডিশনসগুলো চেক করতে হবে, আমাকে একটু যেতে দিন। আমি করিডোরের দিকে হাঁটতে শুরু করলাম, মা পাপা মেরুদণ্ড সোজা। আমি পেছন ফিরে তাকাইনি, কিন্তু আমি আমার পেছনে আমার মায়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, ক্ষীণ আর বিধ্বস্ত। তারেক, আমরা কি করে ফেলেছি? আর আমি এমন কিছু শুনলাম যা আমি আগে কখনো শুনিনি। আমার বাবা কিছুই বলছিল না, কারণ প্রথমবারের মতো নীরবতাই ছিল তার কাছে অবশিষ্ট একমাত্র সৎ বিষয়। 4 ঘন্টা পর হাসপাতালের আইসিইউ, রুম 4। মনিটর ছন্দে ছন্দে বিপ শব্দ করছিল। ভোরের আলো জানালার ব্লাইন্ডসের ফাঁক গলে ভেতরে আসছিল। আমি স্ট্যান্ডার্ড পোস্ট রেস্কিউ মূল্যায়নের জন্য ভেতরে ঢুকলাম। ভাইটালস, ইন্টারনাল ইঞ্জুরি ড্রেনেজ আউটপুট দেখা, সবই রুটিন কাজ, কিন্তু এর কিছুই রুটিন মাফিক ছিল না। জয়নবের চোখ খোলা ছিল, কাচের মতো ঘোলাটে। সিডেশনের কারণে দৃষ্টি স্থির ছিল না, কিন্তু খোলা ছিল। সে ছাদের দিকে পলক ফেলল, স্যালাইন পোলের দিকে পলক ফেলল। তারপর তার দৃষ্টি পাশে আমার ওপর পড়ল। সে চোখ কুচকাল। আমার জ্যাকেটের ব্যাচটা পড়ল, আবার পড়ল। তার মুখ থেকে লালচে ভাব এমনভাবে সরে গেল যা আমি আগেও দেখেছি, কিন্তু শুধুমাত্র সেই রোগীদের ক্ষেত্রে যাদের মাত্রই বলা হয়েছে যে তাদের বাঁচার আশা খুব কম। হাসান, তার গলাটা শুকনো পাতার মতো খসখসে শোনাল। শুভ সকাল জয়নব, আমি তোমার রেস্কিউ ইঞ্জিনিয়ার। দুর্ঘটনায় তোমার শরীর ধসে পড়া স্ল্যাবের নিচে পিষ্ট হয়েছিল এবং ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল। টেকনিক্যাল অপারেশন সফল হয়েছে, তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তুমি একজন চিফ, এটা কোনো প্রশ্ন ছিল না, একটা ভয়ঙ্কর উপলব্ধি ছিল। আমি এই রিজনের হেড, 2 বছর ধরে আছি। আমি দেখলাম বাবার ঠিক যেই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল, জয়নবও তার ভেতর দিয়েই যাচ্ছে, তবে একটু ধীর গতিতে, কারণ সে পেনকিলারের প্রভাবে এবং আমার সন্দেহ অনুযায়ী এক প্রবল আতঙ্কের মধ্য দিয়ে বিষয়মূল বোঝার চেষ্টা করছিল। প্রথমে বিভ্রান্তি, তারপর অবিশ্বাস, তারপর ভয়,
আর তারপর সেটা ফুটে উঠল, ওই অভিব্যক্তিটি যা আমি আমার সারা জীবন ধরে দেখে এসেছি, চোখের আড়ালে এক দ্রুত ঝলক, হিসাব নিকাশ। এমনকি এখনও হাসপাতালের বিছানায় শুয়ে যখন আমার বসানো সাপোর্ট আর রেস্কিউ স্ট্রাকচার তার জীবন বাঁচিয়েছে, তখনও জয়নব হিসাব কষছিল কিভাবে এই বিষয়টাকে নিজের পক্ষে ঘোরানো যায়। হাসান, শোনো, আমি ব্যাখ্যা করতে পারব। তোমার আমাকে কোনো কিছু ব্যাখ্যা করার দরকার নেই। আমি কাঁচের দরজার দিকে মাথা নাড়লাম, যেখানে করিডোরের দুটি মূর্তি দাঁড়িয়ে দেখছিল, বিধ্বস্ত মুখ, চোখ লাল। তোমার তাদের কাছে ব্যাখ্যা করতে হবে। আমি তার চার্ট আপডেট করলাম, রাজীবকে কিছু ইনস্ট্রাকশন দিলাম, আর কোনো কথা না বলে চলে এলাম। এরপর কি ঘটেছিল তা শোনার জন্য আমি থাকিনি, কিন্তু পুরো ওয়ার্ড তা শুনতে পেয়েছিল। জয়নবের ঘরটা সাউন্ড প্রুফ ছিল না, আর সত্যটাও নয়। ঠিক আছে, আমাকে এখানে 1 সেকেন্ডের জন্য থামতে হবে। আপনাদের কি মনে হয় আমার বাবা মা যখন সেই আইসিইউ রুমে ঢুকেছিল তখন জয়নাব তাদের কি বলেছিল? অপশন এ, সে অবশেষে সত্যি কথাটা বলেছিল। অপশন বি, সে তার মিথ্যাটা আরও জোর দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। অপশন সি, সে আবারও ভুক্তভোগী সাজার অভিনয় করেছিল। কমেন্টে আপনার উত্তর জানান। আর যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সময়, কারণ গল্পের পরবর্তী অংশে সবকিছু ভেঙে পড়তে চলেছে। আমি রাজীবের কাছ থেকে জানতে পেয়েছিলাম যে কি ঘটেছিল, যে ডিউটি নার্সের কাছ থেকে শুনেছিল, যে কাঁচের ভেতর দিয়ে সব শুনতে পেয়েছিল। আপনারা যদি অপশন সি আন্দাজ করে থাকেন তবে অভিনন্দন, আপনারা আমার বোনকে চিনে গেছেন। আমার বাবা মা ঢোকার সাথে সাথেই জয়নব কাঁদতে শুরু করল। প্রচণ্ড কান্নায় তার ইন্টারনাল ইঞ্জুরির জায়গায় টার্ন লাগছিল, আর হার্ট মনিটরের রেখা লাফিয়ে উঠছিল। মা, বাবা, তোমাদের আমাকে বিশ্বাস করতে হবে। আমি কখনোই চাইনি এটা এত দূর গড়িয়ে যাক। আমি ওর ড্রাগস আর লাইফস্টাইল নিয়ে ভয় পাচ্ছিলাম, তাই একটু বাড়িয়ে বলেছিলাম। বাবা বিছানার পায়ের কাছে দাঁড়িয়েছিল, তার কণ্ঠস্বর কোনো মতে নিয়ন্ত্রিত ছিল। জয়নব, হাসান একজন ইন্টারন্যাশনালি রেকগনাইজড ইঞ্জিনিয়ার। সে এই রিজিয়নের চিফ অফ ডিজাস্টার রেসপন্স। আমি তো সেটা জানতাম না। সে বলেছে যে সে চিঠি, ইমেল পাঠিয়েছিল, সে 16 বার ফোন করেছিল, সে ছোট চাচাকে মধ্যস্থতা করতে বলেছিল। মায়ের গলা ছিল ভাবলেশহীন, শূন্য। এটা কি সত্যি? সে বাড়িয়ে বলছে, তোমরা তো জানো ও ছোটবেলা থেকেই আমাদের অ্যাটেনশন পেতে তেমন বানিয়ে কথা বলতো। ছোট চাচা আমাদের বলার চেষ্টা করেছিল। এবার আবার বাবার গলা, আর এবার তার কণ্ঠটা ভেঙে গেল। কষ্টে নয়, বরং গত 6 বছর ধরে সে যা যা অন্ধের মতো বিশ্বাস করে এসেছিল তার পুরো কাঠামো ভেঙে পড়ার কারণে। 2 বছর আগে ছোট চাচা ফোন করে বলেছিল হাসান মিউনিখের বড় ফার্মে চিফ হিসেবে জয়েন করেছে। সে একটা লাইফ সেভিং ডিজাইন করেছে। তুমি আমাদের বলেছিলে চাচা মিথ্যে বলছে, সে আমাদের টাকা ধার নেওয়ার জন্য নাটক তৈরি করার চেষ্টা করছে। চাচা তো পুরো গল্পটা জানে না। পুরো গল্পটা কি জয়নাব? মা আইসিইউর মধ্যে চিৎকার করে উঠল। বাইরের স্টেশনের নার্স চমকে উঠল। করিডোরে থাকা অন্য এক রোগীর পরিদর্শক তার ফোন থেকে মুখ তুলে তাকাল। আর জয়নাব কোণঠাসা হয়ে, 2 হাতে চ্যানেল লাগানো, তার শরীরে আমার দেওয়া জীবনদানের ঋণ নিয়ে সেই কাজটাই করল যা সে সব সময় করে। সে আত্মরক্ষা থেকে আক্রমণে চলে গেল। ঠিক আছে, সে একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো কথা, কিন্তু সেই পরিবারকে কেয়ার করত না। সে আমাদের কোনো খোঁজ নেয়নি, কারণ আমরা ওর নাম্বার ব্লক করে দিয়েছিলাম জয়নাব। বাবার হাতটা বেড রেলের উপর ছিল, আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেছিল, কারণ তুমি আমাদের তেমনটাই করতে বাধ্য করেছিলে। হার্ট মনিটর বিপ বিপ করছিল, স্যালাইন দিয়ে ফোঁটা ফোঁটা তরল পড়ছিল। আর জায়নাবের কাছে সম্ভবত তার প্রাপ্তবয়স্ক জীবনে প্রথমবারের মতো বলার মতো কোনো স্ক্রিপ্ট ছিল না। ছোট চাচা সেই সকালে 9:45-এ আইসিইউতে ঢুকেছিলেন। আমি অপারেশনের পর তাকে ফোন করেছিলাম, তাকে কোনো চাল হিসেবে ডেকে আনার জন্য নয়, বরং জাইনাবও তার ভাতিজি ছিল, আর চাচার সত্যটা জানার অধিকার ছিল। কিন্তু চাচা পুরোপুরি প্রস্তুতি নিয়েই এসেছিলেন। অবহেলা আর অন্যায়ের বিরুদ্ধে 5 বছরের নীরবতা একজন মানুষের ওপর এমনই প্রভাব ফেলে। সে বসল না, কাউকে সান্ত্বনা দিল না। সে ওই ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বলল, আমি এই কথোপকথনটি দেখার জন্য 6 বছর ধরে অপেক্ষা করছি, আর আমি 1 মিনিটও নষ্ট করতে রাজি নই। সে তার ট্যাব বের করল, একটা ফোল্ডার খুলল যার নাম সে দিয়েছিল হাসানের সত্য, যার ভেতরে আমার বাবা মাকে সেই প্রথম দিকের মরিয়া দিনগুলোতে পাঠানো আমার প্রতিটি ইমেলের স্ক্রিনশট ছিল। মিউনিক ইউনিভার্সিটির প্রফেসরের স্বাক্ষরিত এবং সিল দেওয়া আমার ছুটির পিডিএফ, আমার পুনরায় ল্যাবে যোগদানের কনফার্মেশন,
আমার ডক্টরেট গ্র্যাজুয়েশনের একটা ছবি। আমি গাউন পরে সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে আছি। ছোট চাচা আমার পাশে, ফ্রেমে থাকা রহমান পরিবারের একমাত্র সদস্য। সে ট্যাবটা বাড়িয়ে ধরল, মা কাপা কাপা হাতে সেটা নিল। আর এই যে, চাচা একটা মেসেজ থ্রেড সোয়াইপ করে বলল, এটা জাইনাবের মেসেজ, 4 বছর আগে আমাকে পাঠিয়েছিল। সে জোরে জোরে সেটা পড়ল। হাসানের পিএইচডি আর সাকসেসের কথা মা আর বাবাকে বলো না। তারা বুড়ো মানুষ, শুধু শুধু কনফিউজড হবে। তারা শেষ পর্যন্ত একটু শান্তিতে আছে। ঘরটা স্তব্ধ হয়ে গেল। জাইনাব ছাদের দিকে তাকিয়ে রইল। তার চোয়াল শক্ত হয়েছিল, কিন্তু তার চোখ থেকে হিসাব নিকাশের চতুরতা গায়েব হয়ে গেছিল। এর বদলে সেখানে এমন কিছু জায়গা করে নিয়েছিল যা আমি আগে কখনো দেখিনি। এমন একজন মানুষের দৃষ্টি যার পালানোর জন্য আর কোনো মিথ্যে অবশিষ্ট নেই। তুমি আমাকে পরিবারের শান্তির কথা ভেবে চুপ থাকতে বলেছিলে। চাচা সোজা জাইনবের দিকে তাকিয়ে বলল, কিন্তু এই পরিবার শান্তি পায়নি। তারা একটা 6 বছরের অন্ধকারের মধ্য দিয়ে গেছে। চাচা আমার বাবা মার দিকে ফিরল। আর তোমরা দুজন, তোমরা এটা হতে দিয়েছ এই কারণে নয় যে তোমরা হাসানকে ভালোবাসতে না, বরং জাইনবের লোক দেখানো অহংকারকে ভালোবাসা বেশি সহজ ছিল বলে। কেউ কোনো তর্কে জড়ালো না। তর্ক করার মতো আর কিছুই বাকি ছিল না। মা জাইনবের বিছানার পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল, কিন্তু সে আর জাইনবের দিকে তাকাচ্ছিল না। সে চাচার ট্যাবে স্ক্রোল করছিল, আমার ইমেলগুলো একে একে পড়ছিল। পড়ার সময় তার ঠোঁট কাঁপছিল। সে শেষ ইমেলটায় এসে থামল, যেটা আমি আমার ডক্টরেট ডিফেন্সের আগের রাতে পাঠিয়েছিলাম। আমি জানি ওটাতে কি লেখা ছিল। আমি আমার নিজের সেন্ট ফোল্ডারে সেটা 100 বার পুনরায় পড়েছি। মা, আমি জানি না তুমি এটা কখনো পড়বে কিনা। আমি কাল আমার পিএইচডি শেষ করছি। আমার খুব ইচ্ছে করছিল তুমি আর বাবা এখানে থাকতে। আমি এখনো তোমারই ছেলে। আমি কখনো তোমার ছেলে হওয়া বন্ধ করিনি। মা চেয়ারে ঝোঁকা করল। কাজ ছিল না, এটা তার চেয়েও বেশি কিছু ছিল। এটা ছিল এমন একজনের গোঙানি যে তার এমন এক ভুলের পুরো ভার অনুভব করছে, যে সে আর কখনো কোনো টাকা বা ক্ষমতা দিয়ে সজরাতে পারবে না। বাবা জানালার কাছে দাঁড়িয়েছিল, ঘরের দিকে পিঠ দেওয়া, তার কাঁধ দুটো কাঁপছিল। ছোট চাচা আমাকে পরে বলেছিল যে তার পুরো জীবনে ওই প্রথম সে তার বড় ভাইকে এভাবে কাটতে দেখেছে। কখনো না, দাদার অন্ত্যেষ্টিক্রিয়াতেও নয়, যখন তার রিয়েল এস্টেট ব্যবসা প্রায় দেউলিয়া হওয়ার মুখে ছিল তখনও নয়, কখনো না। সে এখন বাইরের পার্কিং লটের দিকে মুখ করে নীরবে কাঁদছিল, আর তার পেছনে মনিটরটা বিপ শব্দ করে যাচ্ছিল। জয়নব বিছানায় শুয়েছিল। সে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তরল ড্রপ পড়ছিল। তার চোখ ছাদের একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির হয়েছিল। অভিনয় করার মতো আর কিছুই বাকি ছিল না। এমন কোনো দর্শক ছিল না যে তাকে বিশ্বাস করবে। ৩৫ বছর ধরে সে যে নিখুঁত রূপটি ধারণ করেছিল তা মেঝের উপর টুকরো টুকরো হয়ে পড়েছিল। আর কোনো ধরনের অজুহাত, কান্না বা চতুর পরিকল্পনা সেটাকে আর জোড়া লাগাতে পারত না। তুমি ওর বিয়েতে যাওনি তারেক? চাচার কণ্ঠস্বর এখন শান্ত ছিল, কিন্তু ভীষণ ক্লান্ত। সারার বাবা ওকে বরের আসনে বসিয়েছিল। তুমি কি বুঝতে পারছো এর মানে কি? বাবা জানালার দিক থেকে ঘুরল না, কিন্তু সে কথা বলল, কয়েকটি শব্দ, নিচু স্বরে আর মাঝখান থেকে ভেঙে যাওয়া গলায়। আমরা কি করে ফেলেছি? এটা কোনো প্রশ্ন ছিল না। সে জানতে চাইছিল না। সে নিজেকে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল। আর সত্য জানা এবং সেটা নিয়ে কি করতে হবে তা জানা, এই দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমি সেদিন বিকেলে ফিরে এসেছিলাম। আমার রেস্কিউ ডিউটি শেষ হয়ে পিজারটা আমাকে ঘুম থেকে ওঠানোর পর ২৪ ঘন্টা পার হয়ে গেছে। কিন্তু কে আর হিসেব রাখছে? আমার বাবা মা স্টিলনেস ওখানেই ছিল। অবশ্যই তারা ছিল। তারা আর কোথায় বা যাবে? সেই আলিশান বাড়িতে যেখানে তারা ৬ বছর ধরে এমন ভান করে কাটিয়েছিল যে তাদের একটাই সন্তান আছে। আমি রুমে ঢোকার সাথে সাথেই মা উঠে দাঁড়াল। তার মুখ ফোলা ছিল, কাঁদতে কাঁদতে চোখ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। হাসান, বাবা, আমি খুব দুঃখিত। আমি আলতো করে কিন্তু শক্তভাবে আমার হাতটা তুললাম। আমি শুনছি আর আমি বিশ্বাস করি যে আপনি অনুতপ্ত, কিন্তু দুঃখিত একটা শব্দ মাত্র। এটা একটা শুরুর জায়গা হতে পারে, শেষ সীমানা নয়। আমার যা প্রয়োজন তা হলো সময়। বাবা জানালা থেকে ফিরল। তাকে দেখে মনে হচ্ছিল সকালের পর থেকে তার বয়স বেড়ে গেছে। আমরা এটা ঠিক করতে চাই। তাহলে আপনাদের একটা জিনিস বুঝতে হবে। আমি আমার কণ্ঠস্বর স্বাভাবিক রাখলাম। এটা রাগ ছিল না, এটা ছিল স্বচ্ছতা। এমন এক স্বচ্ছতা যা কেবল বাকি সব আবেগ পুড়ে ছাই হয়ে যাওয়ার পরই আসে। আর যা অবশিষ্ট থাকে তা হলো সত্য, পরিষ্কার এবং সহজ। আমি সেই ছেলে নই যাকে আপনারা অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। আমি সেই ছেলে নই যে 1000 মাইল দূর থেকে 1 সপ্তাহে 16 বার আপনাদের একটু শোনার জন্য ভিক্ষা করেছিল। আমি এমন একজন যে নিজের একটা পৃথিবী গড়ে তুলেছে, আপনাদের ছাড়াই।
সম্পূর্ণ একটা জীবন। আর যদি আপনারা এখন এর অংশ হতে চান, তবে সেটা আমার শর্তে হবে, জাইনাবের শর্তে নয়, আপনাদের শর্তেও নয়, সম্পূর্ণ আমার শর্তে। বাবা মুখ খুলল, পুরনো সেই কর্তৃত্ববাদী প্রবৃত্তি। তারপর সে মুখ বন্ধ করল এবং মাথা নাড়ল, ছোট্ট একটা বিধ্বস্ত মাথা নাড়া। আমি বিছানায় শুয়ে থাকা জাইনাবের দিকে তাকালাম। তার চোখ খোলা ছিল, সে আমাকে দেখছিল। তুমি যখন সুস্থ হয়ে উঠবি, আমি বললাম, তোমার আর আমার একটা কথা হবে, একটি সত্যিকারের মুখোমুখি বসা। কিন্তু আজ নয়। আজ তুমি একজন ভিকটিম আর আমি রেস্কিউ চিফ। আমি এ দুটোকে মেলাই না। আমি চলে এলাম, মেরুদণ্ড সোজা, মাপা পদক্ষেপ। আমি পেছন ফিরে তাকাইনি। আমি দরজা চিরতরে বন্ধ করছি না, তবে আমি সিদ্ধান্ত নেব এটা কখন খুলবে, কতটা খুলবে এবং এর ভেতর দিয়ে কে প্রবেশ করার যোগ্যতা পাবে। 2 সপ্তাহ পর জাইনবকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হলো। তার ইন্টারনাল ইনজুরিগুলো শুকাচ্ছিল, কিন্তু তার ভেতরের অহংকারের অবস্থা তেমন ভালো নয়। আমি জায়গাটা বেছে নিয়েছিলাম, বনানীর একটা শান্ত কফি শপ, ওর ফ্ল্যাট আর আমার অ্যাপার্টমেন্টের ঠিক মাঝামাঝি, একটা নিরপেক্ষ জায়গা। সারা এসেছিল, কিন্তু জানালার কাছে আলাদা একটা টেবিলে বসেছিল। এমন ভান করছিল যেন সে তার ল্যাপটপে কোনো আইনি ড্রাফট পড়ছে। সে আসলে ভান করছিল না, ওটাই ওর স্বভাব। জাইনাব এমনভাবে হেঁটে ভেতরে ঢুকল যেন তাকে ভেতর থেকে কেউ কুড়ে কুড়ে খেয়ে ফাঁপা করে দিয়েছে। সে অনেক ওজন হারিয়েছিল। সেই আত্মবিশ্বাস যা সে সবসময় পারফিউমের মতো মেখে থাকত, সেটা পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। আমার স্মৃতিতে প্রথমবারের মতো আমার বড় বোনকে দেখতে একদম লাল লাগছিল। সে বসল, এমন একটা কাপে 2 হাত পেঁচিয়ে ধরল যেখান থেকে সে এক চুমুকও খায়নি। টেবিলের দিকে তাকিয়ে রইল। আমি কোনো ভূমিকা করিনি। আমি তোমার উপর চিৎকার করব না। আমি তোমার প্রতিটি নোংরা মিথ্যের তালিকাও দেব না। তুমি খুব ভালো করেই জানো তুমি কি করেছ। আমি শুধু জানতে চাই কেন। এতটা লম্বা নীরবতা যে বারিস্তা কারো নাম ধরে কফির অর্ডার ডাকল এবং সেটা দেয়ালে প্রতিধ্বনিত হল। তারপর আবার নিস্তব্ধতা। কারণ তুমি এমন সবকিছু হতে যাচ্ছিলে যা আমি শত চেষ্টা করেও পারতাম না, আর আমি সেই পরাজয়টা মেনে নিতে পারছিলাম না। আমি তাকে কথাটা হজম করার সময় দিলাম। এটা সততা। গত 10 বছরে এই প্রথম তুমি আমাকে কোনো অজুহাত ছাড়া সত্যি কথা বললে। আমি আসলেই দুঃখিত হাসান। আমি জানি তুমি দুঃখিত, কিন্তু তোমার এই দুঃখিত আমাকে আমার হারিয়ে যাওয়া বছরগুলো ফেরত দেবে না। দুঃখিত আমার বিয়েতে বাবাকে ফেরত আনবে না। দুঃখিত সেই পার্সেলটা আনবক্স করতে পারবে না যেটা বাবা আমাকে ফেরত পাঠিয়েছিল। আমার শৈশবের মেডেল আর জিনিসপত্র এমনভাবে ফেরত পাঠানো হয়েছিল যেন রহমান পরিবারে আমার মৃত্যু হয়েছে। সে দৃষ্টি সরিয়ে নিল, তার চোখ ভেজা ছিল, সত্যিকারের কান্না। এখন আমি পার্থক্যটা বুঝতে পারি। তারপর সে এমন একটা কথা বলল যা আমি আশা করিনি। আমি জার্মানির সেই লাইসেন্সিং বোর্ডে শুধু একবার কমপ্লেন করিনি হাসান। আমি তোমার প্রফেসরের পার্সোনাল মেইলেও বেনামে মেইল পাঠিয়েছিলাম যাতে তোমার স্কলারশিপ ক্যান্সেল হয়। আমি বলেছিলাম তুমি চুরির দায়ে অভিযুক্ত। আমাদের চারপাশে কফি শপের গুঞ্জন চলছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তোমার প্রফেসর আমার মেইলকে পাত্তাই দেননি। তিনি তোমাকে ট্রাস্ট করেছিলেন। তিনি আমাকে ট্রাস্ট করেননি জয়নব। তিনি সত্যকে যাচাই করেছিলেন। এ দুটো এক জিনিস নয়। আমি চেয়ারে হেলান দিলাম, একটা লম্বা শ্বাস নিলাম। এটা ছিল সেই অংশ যা আমি আগের রাতে ছকে নিয়েছিলাম। ড্রয়িং রুমের মেঝেতে বসে বোল্টের মাথা আমার কোলে নিয়ে, আর সারা এটা আমার সাথে এমনভাবে রিভিউ করছিল যেন এটা কোনো কোর্টের সমাপনী যুক্তি। আমি তোমাকে জীবন থেকে চিরতরে কেটে বাদ দিচ্ছি না, আমি বললাম, কিন্তু আমার কিছু শর্ত আছে। জয়নব মাথা নাড়ল, ছোট পরাজিত মানুষের মতো। তুমি সত্যটা বলবে, সম্পূর্ণ নগ্ন সত্য। বর্ধিত পরিবারের এমন প্রত্যেকটি সদস্যকে যাদের কাছে তুমি বিষ ছড়িয়েছ। প্রতিটি খালা, প্রতিটি ফুপু, প্রতিটি কাজিন যারা 6 বছর ধরে ভেবেছে আমি ক্রিমিনাল বা ড্রাগ অ্যাডিক্ট। তুমি প্রতিটি গল্প নিজে সংশোধন করবে। আমি করব, এবং তুমি এটা লিখিতভাবে করবে। আমাদের ফ্যামিলি গ্রুপে একটা ইমেইল বা মেসেজ, 42 জনকেই। ছোট চাচা নিশ্চিত করবে যে সবাই সেটা পড়েছে। আরেকটা মাথা নাড়া। আমি পরের সপ্তাহে আমার বাবা মায়ের সাথে আলাদাভাবে দেখা করলাম। সারা আমাকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল। আমরা তাদের ধানমন্ডির ডাইনিং টেবিলে বসেছিলাম, সেই একই টেবিল যেখানে বাবা এত বছর আগে আমার অফার লেটার পড়েছিল, সেই একই টেবিল যেখানে জয়নব চতুর হাসি হেসেছিল। আমি সম্পর্ক পুনর্গঠন করতে রাজি আছি, আমি বললাম,
তবে আমি চাই আপনারা দুজনেই প্রফেশনাল ফ্যামিলি কাউন্সেলিংয়ে যান। আমার জন্য নয়, নিজেদের জন্য। আপনাদের বুঝতে হবে কেন আপনারা নিজেদের ছেলের বিরুদ্ধে এত বড় মিথ্যা এক নিমিষে বিশ্বাস করলেন এবং একবারের জন্য সত্য জানার চেষ্টা করেননি। বাবার চোয়াল শক্ত হয়ে গেল। আমাদের পরিবারে আমরা বাইরের লোকের কাছে ওসব কাউন্সেলিং করি না। ঠিক এই কারণেই আমরা আজ এই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি বাবা। মা আলতো করে বাবার হাতের ওপর হাত রাখল। তারেক, প্লিজ। সে মায়ের দিকে তাকালো, আমার দিকে তাকালো। তার চোখের পেছনে থাকা সেই অহংকারের দেয়ালে কিছু একটা যেন চিড় খেল। ভেঙে পড়ল না, এখনই না, তবে চিড় খেল। ঠিক আছে। আমি যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম, তারপর আবার ঘুরলাম। আরও একটা কথা সারা, আমার বিয়েতে বাবার দায়িত্ব পালন করেছিলেন সারা। সেটা অতীত, আমরা সেটাকে বদলাতে পারব না। কিন্তু আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ নাতি-নাতনিদের মুখ দেখতে চান, তবে আপনাদের এখন থেকেই শুরু করতে হবে। কোনো বড় নাটকীয় প্রতিশ্রুতি দিয়ে নয়, ধারাবাহিকতা দিয়ে। ক্ষমার মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু আত্মসম্মান আর সীমানার হয় না। এটাই সাময়িক আবেগ আর স্থায়ী কাঠামোর মধ্যে পার্থক্য। 1 মাস পর ইঞ্জিনিয়ার অব দ্য ইয়ার গালা। ঢাকার একটি 5 স্টার হোটেলের গ্র্যান্ড বনরুমে 200 মানুষ। সিনিয়র ইঞ্জিনিয়ার, ডিপার্টমেন্টাল হেড, কর্পোরেট ডিরেক্টর, মিনিস্ট্রির মেম্বার, কাচের গ্লাসের টুংটাং শব্দ, ল্যানিয়ার্ডে ঝোলানো নাম ফলক। একটা কোয়ার্টেট দল মৃদু মিউজিক বাজাচ্ছিল, যা কেউ শুনছিল না। আমি একটি সাধারণ কালো ব্লেজার পরেছিলাম। সারা সামনের একটি টেবিলে বসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল সেই কর্পোরেট জগতেই জন্মেছে। হাইন্স মুলার তার পাশে বসেছিলেন, হাত দুটো আড়াআড়ি করে রাখা। তার মুখে খুব ক্ষীণ একটা হাসি, এমন হাসি যা সে সেই মুহূর্তগুলোর জন্য জমিয়ে রাখে যেগুলো সে বছরের পর বছর ধরে গাইড করেছে। অ্যানাউন্সার পোডিয়ামে এলেন। এই বছরের ইঞ্জিনিয়ার অব দ্য ইয়ার এমন একজন স্ট্রাকচারাল হেড যার টেকনিক্যাল দক্ষতা, সংকটে স্থিরতা এবং মানুষের জীবন বাঁচানোর প্রতিশ্রুতি এই খাতের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। ড. হাসান রহমান, চিফ অফ রেস্কিউ অপারেশনস। করতালি। আমার পুরো রেস্কিউ টিমের কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন, যারা আমাকে ফিল্ডে কাজ করতে দেখেছে। আমি স্টেজে হেঁটে গেলাম, স্পটলাইটের উষ্ণতা, আমার হাতের নিচে পোডিয়ামের শক্ত অনুভূতি। আমি ছোট করেই বললাম, 6 বছর আগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। এই কারণে নয় যে আমি কাজটা করতে পারতাম না, বরং এই কারণে যে আমি ভেবেছিলাম এগিয়ে যাওয়ার জন্য যাদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আমি তাদের হারিয়েছি। আমি যা শিখেছি তা হল, আপনার পাশে থাকার মানুষগুলো সবসময় তারা হয় না যাদের ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন। কখনো কখনো তারা এমন মানুষ হয় যারা আপনাকে আপনার মেধার জন্যে বেছে নেয়। আমি মুলারের দিকে তাকালাম, সারার দিকে, তৃতীয় সারিতে আমার উদ্ধারকারী দলের দিকে। তারপর আমি বলরুমের পেছনের দিকে তাকালাম, একদম শেষ সারিতে। 2টো আসন যা ছোট কাকা চুপিসারে ব্যবস্থা করেছিল, আমার বাবা মা। মা একটা জামদানি শাড়ি পরেছিল, যা সে হয়তো এই অনুষ্ঠানের জন্যই আলমারি থেকে বের করেছিল। বাবা একটা ফর্মাল স্যুট পরেছিল, যা সে সাধারণত খুব কম পরে। দুজনেই কোলে হাত রেখে স্টেজের দিকে এমনভাবে তাকিয়েছিল, যা আমি কেবল এভাবে বর্ণনা করতে পারি যে একই মুখে অপরাধ বোধ এবং গর্বের যুদ্ধ চলছিল। এবং কখনো কখনো আমি বললাম, আপনি যাদের মাঝে জন্মেছেন তারা দেরি করে হলেও সত্যের আলো খুঁজে পায় এবং তারা ফেরে। মা তার মুখ ঢেকে ফেলল, বাবা উঠে দাঁড়াল, বাকিটা করতালির গর্জনে ভরে গেল। করল। সে তার নিজের নীরবতার ভার তার মনের ভেতর পাথরের মতো বয়ে বেড়াচ্ছিল, এবং প্রথমবার যখন থেরাপিস্ট এটার নাম দিলেন অন্যায়ের নীরব প্রশ্রয়, মা ছেলেরে ভেঙে পড়ল এবং অনেকক্ষণ ধরে তার কান্না থামেনি। ছোট চাচা আমাকে এই কথা বলেছিলেন, আমি সেখানে ছিলাম না, এটা আমার সেশন ছিল না দেখার জন্য। বাবা বেশ সংগ্রাম করেছিল। সে যেত, সে চেয়ারে বসত, সে যত কম শব্দে সম্ভব প্রশ্নের উত্তর দিত। থেরাপিস্ট তাকে বলেছিলেন, চাচা জানিয়েছিলেন, তার সবসময় সঠিক হওয়ার যে একটা অহংকার, একবার কোনো ভুল সিদ্ধান্ত নিলে সেটা পুনর্বিবেচনা করতে তার যে অস্বীকৃতি, সেটাই ছিল এই পুরো বিপর্যয়ের মূল ভিত্তি। জাইনাব মিথ্যাটা তৈরি করেছিল, কিন্তু বাবার পুরুষতান্ত্রিক অহংকার সেটাকে গেঁথে দিয়েছিল। সে থেরাপিস্টের সাথে তর্ক করেনি। সেটাই হয়তো পরিবর্তনের প্রথম লক্ষণ ছিল। কাউন্সেলিংয়ের 3 সপ্তাহ পর মা আমাকে একটা চিঠি কুরিয়ার করল, হাতে লেখা। এর পেছনের পরিহাসটা আমাদের কারোরই নজর এড়ায়নি। আমি তোর কাছে ব্যর্থ হয়েছি, সে লিখেছিল। শুধু তখন নয় যখন আমি জাইনাবকে বিশ্বাস করেছিলাম, বরং প্রতিবার যখন আমি সত্যের চেয়ে নিজের সামাজিক শান্তিকে বেছে নিয়েছিলাম। প্রতিবার যখন আমি তোর বাবার রাগকে সিদ্ধান্ত নিতে দিয়েছিলাম যে কোনটা সত্য। প্রতিবার যখন আমি তোকে তোর রুমে শান্তভাবে পড়াশোনা করতে দেখেছি আর নিজেকে বলেছি তুই ঠিক আছিস, কারণ এটা স্বীকার করার চেয়ে বেশি সহজ ছিল যে আমি তোর অধিকারের জন্য লড়াই করার মতো যথেষ্ট সাহসী ছিলাম না।
আমি চিঠিটা ডাইনিং টেবিলে বসে পড়লাম। ভোল্ট আমার পায়ের উপর ঘুমাচ্ছিল। সারা পাশের ঘরে এমন ভান করছিল যেন সে কিছু দেখছে না। আমি কাঁদিনি, তবে আমি চিঠিটা অনেকক্ষণ ধরে হাত দিয়ে স্পর্শ করেছিলাম। তারপর আমি আমার ডেস্কের সেই ড্রয়ারটা খুললাম যেখানে আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখি। আরমানের শেষ চিরকুট, আমার ফেরত আসা পার্সেলের স্লিপ, বিয়ের কার্ড যা না খুলেই ফেরত এসেছিল। আর আমি মায়ের চিঠিটা এর ভেতরে রেখে দিলাম। একই ড্রয়ার, কিন্তু আজ অনুভূতিটা ভিন্ন। অগ্রগতি সবসময় নাটকীয় হয় না। কখনো কখনো এটা শুধু আপনি যে অতীতটা বহন করছেন তা নতুন করে সাজানো। জয়নবও থেরাপি শুরু করল। ফ্যামিলি সেশনের বাইরে তার নিজের পার্সোনাল সেশন। আমি এটা জানি, কারণ চাচা আমাকে বলেছিলেন, এবং জয়নব নিজেও যখন আমাদের কফির জন্য দ্বিতীয়বার দেখা হয়েছিল তখন খুব সংক্ষিপ্ত ও অপ্রস্তুতভাবে এটার উল্লেখ করেছিল। আমাদের এখন পর্যন্ত এই ধরনের 3টি মিটিং হয়েছে। প্রতিটি সংক্ষিপ্ত, প্রতিটি জড়তাপূর্ণ, প্রতিটি আগেরটার চেয়ে কিছুটা বেশি অহংকারহীন। প্রথমবার সে তার নখের দিকে তাকিয়েছিল এবং কোনো কথাই বলেনি। দ্বিতীয়বার সে আমাকে তার থেরাপির প্রগ্রেসের কথা বলেছিল। তৃতীয়বার সে এমন একটা কথা বলেছিল যা আসলেই আমার মনে দাগ কেটেছিল। আমি আশা করি না তুমি আমাকে ক্ষমা করবে। আমি এমনকি এটাও জানি না যে আমি এর যোগ্য কিনা। তবে আমি চাই তুমি জানো যে আমি আর ওই মিথ্যাবাদী মানুষটা না হওয়ার চেষ্টা করছি। আমি আমার কফিতে একটা চুমুক দিলাম, সেটা নামিয়ে রাখলাম। তাহলে আমাকে প্রমাণ করে দেখাও। আমাদের পরিবারে মুখের কথার কোনো দাম নেই, কখনোই ছিল না। সময় দিয়ে আমাকে দেখাও। সে মাথা নাড়ল, জোড়াজুড়ি করল না, কোনো ড্রামা করল না। এটা একদম নতুন ছিল। আমি কি তাকে বিশ্বাস করি? সত্যি বলতে আমি জানি না। আমি জয়নবের অভিনয় দেখে একটা জীবন কাটিয়েছি, আর আমি এখনও নিশ্চিত নই কোথায় তার অভিনয় শেষ হয় আর তার আসল সত্তা শুরু হয়। হয়তো সে নিজেও নিশ্চিত নয়, হয়তো থেরাপিটা এই জন্যই। তবে আমি মানুষের পরিবর্তনের সম্ভাবনায় বিশ্বাস করি। আপাতত আমি শুধু এইটুকুই দিতে পারি। সে তার মনে আর ক্যারিয়ারে আমার করা উদ্ধারকার্যের ঋণ বহন করছে, আর আমি আমার স্মৃতিতে তার দেওয়া ক্ষত বহন করছি। 6 বছরের একাকিত্ব আর বর্জন আমার বুকের পাঁজরের মাঝে কোথাও আটকে আছে। আমরা এখন সমান, 2 ভাই বোনের সমান হওয়ার সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে বেদনাদায়ক উপায়ে। আর হয়তো যথেষ্ট সময় পেলে, যথেষ্ট বাস্তব, আড়ম্বরহীন, ধারাবাহিক সময় পেলে আমরা এমন কিছুর পথ খুঁজে পাব যা অতীত নয়, বরং সম্পূর্ণ নতুন কিছু। আমি আমার অফিসে বসে আছি। অনেক রাত, বাইরের করিডোরটা শান্ত। নাইট শিফটের ব্যস্ততা শুরু হওয়ার আগে যেমন একটা বিশেষ নিস্তব্ধতা থাকে, ঠিক তেমন। দরজায় আমার নেম প্লেট আছে, দেয়ালে আমার পিএইচডি সার্টিফিকেট ঝোলানো। আমার দেখার দরকার বলে নয়, বরং জুনিয়র ইঞ্জিনিয়ারদের ইন্সপায়ার করার জন্য। আমার ডেস্কে বাঁধানো একটা বিয়ের ছবি, স্যারা, মুলার, ছোট চাচা, 20 জন অতিথি, মে মাসের আলোতে একটা চমৎকার মুহূর্ত। ফ্রেমে কোনো বাবা মানেই, কিন্তু তার পাশের বুকশেলফে আছে 3 সপ্তাহ আগে তোলা একটা নতুন ছবি। আমার অ্যাপার্টমেন্টের বারান্দায় বাবার মা দাঁড়িয়ে আছে, চাদর গায়ে। দেখতে কিছুটা হারিয়ে যাওয়ার মতো লাগছে। বাবার হাত দুটো তার পকেটে। মা অর্ধেক হাসি মুখে, অনেক বেশি চেষ্টা করছে, কিন্তু চেষ্টা তো করছে। এটা কিছুটা অস্বস্তিকর, এটা নিখুঁত নয়, তবে এটা সত্যি। আপনারা যারা এটা দেখছেন এবং আমার গল্পের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন, আপনারা সেই ব্যক্তি হন যাকে অন্যায়ভাবে বর্জন করা হয়েছিল, বা সেই ব্যক্তি হন যে সত্যটা চেপে রেখেছিল। আমি আপনাদের কিছু বলতে চাই। সত্যের কোনো মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে না। এটা 6 দিন বা 6 বছর লাগলেও কিছু যায় আসে না। সত্যের কাছে ঠিক সবচেয়ে প্রয়োজনীয় সময় উপস্থিত হওয়ার একটা নিজস্ব ধৈর্যশীল উপায় আছে। আপনি এটাকে জোর করে তাড়াহুড়ো করাতে পারবেন না, আবার আপনি এটা থেকে পালিয়েও বাঁচতে পারবেন না। আমি আমার বোনের ওপর কোনো প্রতিশোধ নেইনি। আমার প্রতিশোধের প্রয়োজন ছিল না। আমি এমন একজন শক্ত মানুষ হয়ে উঠেছিলাম যার এটার প্রয়োজনই ছিল না। আর এটাই সবচেয়ে বড় জবাব হিসেবে প্রমাণিত হয়েছে। কোনো চক্রান্ত নয়, কোনো পরিকল্পনা নয়, শুধু নিজের শর্তে সততার সাথে যাপন করা একটা সফল জীবন। আর আপনারা যদি নিজেদের পরিবারের অপেক্ষায় থাকেন যে তারা কোনোদিন আপনাদের বুঝবে, সত্যি আপনাদের দেখবে, তবে অপেক্ষা করা বন্ধ করুন। আগে নিজেকে দেখুন। যারা আপনাদের পাশে এসে দাঁড়ায় তাদের সাথে নিয়ে নিজেদের প্রাপ্য জীবনটি গড়ে তুলুন। আর যখন বাকিরা শেষ পর্যন্ত সত্যটা বুঝতে পেরে ঘুরে দাঁড়াবে, তখন তাদের এমন একটা দরজার সামনে দাঁড়াতে দিন যা সম্পূর্ণ আপনাদের নিয়ন্ত্রণে। আপনারা নিশ্চিন্ত করবেন কখন সেটা খুলবে। আপনারা নিশ্চিন্ত করবেন কতটা খুলবে। আপনারা নিশ্চিন্ত করবেন কে এর ভেতর দিয়ে প্রবেশ করার যোগ্যতা পাবে।
এটা প্রতিশোধ নয়, এটা হলো নিজের জীবনের নতুন নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করা। রবিবার সকাল, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। রান্নাঘরের জানলার বাইরে হালকা কুয়াশা উঠছে, এমন কুয়াশা যা হালকা করে চারপাশকে ঢেকে দেয়, যেন সবকিছুকে একটা নতুন সুযোগ দেওয়া হচ্ছে। আমি পরোটা বানাচ্ছি, সারা কফির বিন গুঁড়ো করছে, কোনো একটা চেনা টিম গুনগুন করে গাচ্ছে। ভোল্ট ডাইনিং টেবিলের নিচে অবস্থান নিয়েছে, উচ্ছিষ্ট পাওয়ার আশায়। ডোরবেল বেজে উঠল। আমি তোয়ালেতে হাত মুছে সদর দরজা খুললাম। বাবা আর মা শীতের চাদর গায়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। বাবা এক প্যাকেট মিষ্টি ধরে আছে, এমনভাবে যেন সে জানে না তার হাত দুটো দিয়ে কি করবে। মায়ের হাতে ঘরে তৈরি কিছু পিঠা, তার হাতের স্পেশাল খাবার, যেগুলো সে জয়নবের প্রতিটি সাকসেস পার্টির জন্য বানাতো, কিন্তু আমার কোনোটার জন্য নয়। হাই, মা বলল, নার্ভাস কিন্তু আশাবাদী চোখে। ভেতরে আসুন, আমি বললাম। কফি প্রায় তৈরি। বাবা ভেতরে পা রাখল, ড্রয়িং রুমের চারদিকে এমনভাবে তাকালো যেন সে সব কিছু মনের ভেতর ক্যাটালগ করছে। যে বাড়িতে সে আগে কখনো আসেনি, যে ছেলের জীবনের অস্তিত্ব সম্পর্কে সে বিগত কয়েক বছর প্রায় কিছুই জানত না। সে গলা খাঁকারি দিল, আমি কি কোনো কাজে সাহায্য করতে পারি? আমি তার দিকে তাকালাম। আমার বাবা, তারেক রহমান, প্রথমবারের মতো আমার রান্নাঘরের পাশে দাঁড়িয়ে কোনো কাজে লাগার জন্য অনুমতি চাইছে। আপনি টেবিলটা সাজাতে পারেন বাবা? সে মাথা নাড়ল। আমি যে ক্যাবিনেটটা দেখালাম সেটার দিকে গেল, প্লেট বের করল, সেগুলো গুনল, তারপর আমার দিকে তাকালো। 4টে? 4টে। সে সেগুলো একটা একটা করে টেবিলে নামিয়ে রাখল, খুব সাবধানে, যেন আলতো করে না রাখলে সেগুলো ভেঙে যেতে পারে। সারা তার হাতে কফি তুলে দিল। মা চুলার কাছে এসে আলতো করে আমাকে জড়ালো। কোনো নাটকীয় সিনেমার মতো আলিঙ্গন নয়, শুধু একটা নীরব, দীর্ঘ আলিঙ্গন। আমার চারপাশে তার হাত, আমার কাঁধে তার কপাল। কোনো কথা নেই, শুধু আঁকড়ে ধরে থাকা। ভোল্ট তার লেজ নাড়ল। বাইরে কুয়াশা কেটে রোদ উঠছে, পরোটাগুলো প্যানে ছ্যাঁচ ছ্যাঁচ শব্দ করছে। এটা নিখুঁত নয়, এটা সেই শৈশব নয় যেটা আমার প্রাপ্য ছিল, বা সেই পুনর্মিলন নয় যা রূপকথায় প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এটা সত্যি, আর এই সত্যিটা আমি অনেক দিন ধরে যা হারিয়েছিলাম তার চেয়ে অনেক কিছু বেশি। আমার নাম ডক্টর হাসান রহমান, আমার বয়স ৩৫ বছর, আর আমি অবশেষে, ধীরে ধীরে, খুব সাবধানে নিজেকে আবার কারো ছেলে হওয়ার সুযোগ দিচ্ছি। 4টে প্লেট, এটা একটা শুরু। যদি এই গল্পটি আপনার মনে দাগ কাটে, যদি এটি আপনাকে আপনার নিজের পরিবার, আপনার নিজস্ব সীমানা, বা এমন কেউ যাকে আপনারা হারিয়েছেন এবং আবার খুঁজে পেয়েছেন, তাকে নিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে থাকার জন্য ধন্যবাদ। পরের বার দেখা হবে।